আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল অ্যাকাউন্টিং ক্লাস নিব। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা খুব শীঘ্রই অতি দ্রুত আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছে ক্লাসে। আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা প্রত্যেকে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনএর ফলাফল দিয়েছে আর যারা চান্স পেয়েছো তাদের জন্য আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া এবং শুভকামনা, যেন ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলো তোমরা ভালো একটা অবস্থান করতে পারো। সেই লক্ষ্যে তোমাদের যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সবাই একটু যুক্ত হয়ে যাও। তোমাদের সবাই একটা কথা থাকে যে ভাই যেই টাইম দেওয়া হয় তার একটু পরে কেন ক্লাসটা শুরু হয়। আসলে আমরা আগে বলছি যে আসলে আলটিমেটলি আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন কিছু কোশ্চেন পড়ানোর চেষ্টা করি। আমাদের কাজই থাকে আমরা নতুন কিছু কোশ্চেন পড়াই। তো নতুন কিছু কোশ্চেন পড়াতে গিয়ে দেখা যায় অনেক কিছু আমাদের নতুন করে পড়াইতে হয় বা নতুন কিছু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা ওইভাবে কোশ্চেনগুলো তৈরি করার চেষ্টা করছি যাতে করে তোমরা ইনশাল্লাহ বেস্ট কিছু আমাদের থেকে পাও। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। তোমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছে একটু জানাবা। প্রথমত হচ্ছে তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবা, তোমরা সুস্থ আছো কিনা, ভালো আছো কিনা। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত জানাবা, সবাই সবাই একটু দ্রুত জানাবা ভাইয়াকে আমার কথা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাবা ভাইয়ারা প্লিজ। ওকে, যে যেখানে আছো সবাই একটু দ্রুত জানাও যে ভালো আছো কিনা, তোমাদের পড়ালেখার কি অবস্থা, তোমরা ক্লাস ঠিক মতো করছো কিনা। ওকে, সবাই একটু দেখো তো। ওকে, আমি একটু দেখছি কারা কারা যুক্ত হচ্ছ। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হয়নি। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা প্লিজ। ঠিক আছে, একদম দেরি করো না, সময় কিন্তু খুবই কম। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকটাই কার্যকরী ভূমিকা রাখবে। ঠিক আছে, ওকে। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি এখনই ক্লাসটা শুরু করে দিব। আর হচ্ছে তোমরা ক্লাসটি একটু শেয়ার দিও, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা আছো ক্লাসটি একটু শেয়ার দিও যেন সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করব। চামেলি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া সারা, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুইটি নমস্কার, ওকে ভাইয়া নমস্কার। যে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। রাহিমা নেহার, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর হচ্ছে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আমরা আজকে হচ্ছে টপ 50টা কোশ্চেন পড়বো। তুমি তো জানো যে আমি আমি ক্লাস নিলে আমি 50টার নিচে কোশ্চেন পড়াইতে পারি না। আমার 50টা কোশ্চেন পড়াইতে ভালো লাগে, কারণ 50টা কোশ্চেন পড়লে দেখা যায় আমরা অনেকটুকু শিখতে পারি, অনেকটুকু আমরা জানতে পারি। এই যে ধরো 10টা 20টা কোশ্চেন পড়াইলাম, আধা ঘন্টা গল্প করলাম, ওরকম কিন্তু আমরা সাধারণত করি না। ঠিক আছে, সুনামগঞ্জ থেকে অসুস্থ আছি, পড়ালেখাও অসুস্থ। ঠিক আছে, তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের স্রষ্টা তোমাদের সাহায্য করুক যেন ইনশাল্লাহ তোমরা খুব দ্রুত সুস্থ হয়ে যাও। তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে সুইটিদার। ঠিক আছে বোন, চেষ্টা করবা সাবধানে থাকার জন্য, যেহেতু সামনে আমাদের কি বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে। তো যতটুকু সম্ভব দ্রুত যেন সুস্থ হয়ে যাও, তোমার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, সবার পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। তোমরা যে যেখান থেকে করতেছো একটু আমাকে একটু জানাবা, আর আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা ভাই একটু জানাও যে ভাই আপনার কথা সাউন্ড ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দিব। চলো, আমরা প্রথম কোশ্চেনটা কি আছে রাখছি দেখো। প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করছি আমরা ম্যাথ দিয়ে। ঠিক আছে, প্রথম কোশ্চেনই আমাদের ম্যাথ। চলো আমরা প্রথম কোশ্চেনটা শুরু করি। কি বলছে দেখো, সাদি সাদি ট্রেডার্স এর নিকট থেকে নিলয় ট্রেডার্স 50,000 টাকা ও 50,000 টাকা ও 50,000 টাকার আসবাবপত্র কিনলেন। আচ্ছা, 50,000 টাকার আসবাবপত্র কিনলেন, ধরো 50,000 টাকার আসবাবপত্র কিনলেন। আসবাবপত্র আনতে গাড়ি ভাড়া দিলেন কত টাকা? 1,000 টাকা। তিনি নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলেন 5,000 টাকা। আসবাবপত্রের প্রকৃত মূল্য কত হবে? চলো আমরা প্রত্যেকে অ্যান্সার করে ফেলি। খুবই সহজ কোশ্চেন। আমরা আজকে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু কঠিন হয় না। হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কঠিন হয় না, তাই আমরা কঠিন কোশ্চেন পড়বো না, আমরা সহজ কোশ্চেনই পড়বো। চলো তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার কি বলো? ওকে, এফএস ফাইজা জয়েন করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু আমাকে বলো প্রথম কোশ্চেনটা অ্যান্সার কি হবে। দেখো প্রকৃত মূল্য চাইছে, কি চাইছে ভাই? প্রকৃত মূল্য, তাই না? প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য মানে কি দেখো, ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য প্লাস ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত ব্যয়। ক্রয় সংক্রান্ত কি বলতো ভাই? ক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে দেখো তো আমাদের ক্রয় করছে কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। আর হচ্ছে যখন মেশিনটা নিয়ে আসছে বা আসবাবপত্রটা নিয়ে আসছে
তার খরচ হচ্ছে 1,000 টাকা, তাহলে টোটাল কত টাকা বলো তো? তাহলে হচ্ছে আমাদের 50,000 টাকা যোগ হচ্ছে আমাদের 1,000 টাকা, তাহলে কত টাকা বলো তো? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 51,000 টাকা। ফাইন, তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 51,000 টাকা। এখন বলতে পারো ভাইয়া জীবন বীমা প্রিমিয়াম কেন আসলো না? দেখো, জীবন বীমা প্রিমিয়াম তো আসলে আমাদের আসবাবপত্রের সাথে কানেক্টেড না, এটা হচ্ছে একটা উত্তোলন, তার মানে অবশ্যই এটা আসবে না। তাহলে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? 51,000 টাকা। শেষ, তোমরা প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। ওকে, প্রত্যেকে। ওকে, আশিক বলেছো অল গুড, থ্যাংক ইউ। হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। হাবিবা, বইয়ের মেসেজ পেয়েছো কিনা জানাবা, তোমার বই কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে? ওকে, চামেলি অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করে জানাও। আমরা তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আজকে একটা সাজেশন দিয়ে দিব তোমাদের, দাও। তারপর দেখো কি বলছে, তারপর দেখো বলছে হচ্ছে জনাব ফাহিম, জনাব ফাহিম 20,000 টাকার পণ্য জনাব তামিমের নিকট বিক্রয় করে, কি করে? বিক্রয় করেন। ওকে, এবং নগদে 10,000 টাকা গ্রহণ করেন। ওকে, জনাব ফাহিমের লেনদেনের উৎস দলিল কোনটি বলো তো? দেখো, পণ্য দেখো 20,000 টাকা বিক্রি করছে, সেখান থেকে 10,000 টাকা সংগ্রহ করছে। এখন দেখো, তাহলে দেখো পণ্য ক্রয় বিক্রয়, দেখো এখানে লিখে দেখো। ওকে, পণ্য ক্রয় বিক্রয়। ওকে, পণ্য ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয় যদি করা হয়, সেটা সবসময় কিসে হয় বলতো? সেটা নগদ হোক বা ধারে হোক। ওকে, নগদ অথবা ধারে, সাধারণত ধারটা বেশি হয়, ধারে বেশি হয়, সেক্ষেত্রে কি বলতো ভাইয়া? চালান। আর দেখো, যদি সম্পূর্ণ যদি নগদে হয়, ওইটা লেখা থাকে কি বলতো? ক্যাশ মেমো, ক্যাশ মেমোতে লেখা থাকে। তাহলে আলটিমেটলি দেখো, পণ্য সে কি করছে? পণ্য সে হচ্ছে 20,000 টাকা বিক্রি করছে, 10,000 টাকা নগদ দিছে, এখনো 10,000 টাকা দেয় নাই, তাহলে ধারে এখনো আছে। তো সেটা কি, সে কিসে ক্রয় করছে? সেটা হচ্ছে সে চালানে ক্রয় করছে। ওকে, চালানের মাধ্যমে কিসে পণ্যটা ক্রয় করছে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো না? চলো, তাহলে আমরা আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো। পূজা অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, চামিনী অ্যান্সার করেছো, ফাইজা অ্যান্সার করেছো, ঠিক আছে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে 2টা কোশ্চেন কিন্তু আমাদের অলরেডি শেষ। আমরা তৃতীয় কোশ্চেনে চলে যাবো। দেখো, তৃতীয় কোশ্চেনটা কি বলছে? দেখো, সেতু অ্যান্ড সন্স এর অগ্রদত্ত, অগ্রদত্ত বলতে, অগ্রদত্ত মানে কি ভাইয়া? অগ্রদত্ত মানে খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। সহজ ভাষায় কি, ধরো ধরো আমি একজন ম্যানেজার রাখলাম আমার প্রতিষ্ঠানের জন্য, আমি কি কি করলাম? একজন ম্যানেজার রাখলাম, তাকে বললাম যে তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম। কত টাকা? 10,000 টাকা দিয়ে দিলাম। তুমি এই 10,000 টাকা দিয়ে সারা বছর হিসাব করবা, ও সারা বছর টোটাল ব্যয়, সরি সারা মাস টোটাল ব্যয় করছে কত টাকা? 9,500 টাকা ব্যয় করছে। কত টাকা ব্যয় করছে? 9,500। তাহলে ওর কাছে আর অবশিষ্ট আছে কত টাকা বলো তো? 500 টাকা আছে। তাহলে দেখো, ওর হাতে আছে কত টাকা? 500 টাকা। আমি প্রত্যেক মাসে ওকে 10,000 টাকা করে দেই, ও এই মাসে খরচ করছে 9,500, আর ওর হাতে আছে কত? 500। তাহলে এই মাসে আমাকে, আগে মাসে ওকে আমাকে কত দিতে হবে? কারণ আমার ব্যালেন্স পূরণ করতে হবে কত টাকা? 10,000 টাকা। ব্যালেন্স হইতে হইতে হবে সবসময় কত টাকা বলো তো? 10,000 টাকা। তাহলে ও যেহেতু যে টাকাটা খরচ করছে, এই টাকাটা আমি ওকে দিয়ে দিব, তাহলে এইটাই বলা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এখন দেখো কি বলছে, সেতু এন্ড সন অগ্রদত্ত অর্থের পরিমাণ হচ্ছে 1200 টাকা, জানুয়ারি মাসে খরচের পরিমাণ 1,000 টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার নিকট থেকে কত টাকা পাবে বলো তো ভাইয়া? কত টাকা পাবে? তাহলে দেখো, খরচ করছে কত টাকা? দেখো তো, খরচ করছে 1,000 টাকা, তাহলে আলটিমেটলি পাবে কত টাকা? এই যে এখান থেকে আমি বুঝাই দিচ্ছি, তাহলে আলটিমেটলি পাবে কত টাকা? পাবে হচ্ছে 1,000 টাকা পাবে। ওকে, পাবে কত টাকা? 1,000 টাকা। আচ্ছা, 3-এর হচ্ছে সি। আচ্ছা, 3-এর সি, 2 নম্বর রাহিমা অ্যান্সার করেছো, আশিক অ্যান্সার করেছো, চামিল অ্যান্সার করেছো, গুড। তাহলে এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলো অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, চলো। ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে, দেখো, জনাব আরমান 2021 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা এবং 50,000 টাকা পণ্য নিয়ে আর ব্যবসা শুরু করলো। ওকে, নগদে পণ্য বিক্রি করেছে কত টাকা? 10,000 টাকা, বেতন 5,000 টাকা এবং নগদে পণ্য ক্রয় করেছে 15,000 টাকা। আর মানে প্রাইমিক মূলধন কত? ওকে, ফাইন। এখন আমরা জানি প্রাইমিক মূলধনের সূত্র কি বলতো? প্রাইমিক মোট সম্পদ মাইনাস প্রাইমিক মোট দায়। প্রাইমিক মোট সম্পদ মাইনাস প্রাইমিক মোট কি বলতো? দায়। তাহলে কত অ্যান্সার হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। প্রাইমিক মোট সম্পদ মাইনাস প্রাইমিক মোট দায়। ওকে, প্রারম্ভিক, ওকে, প্রারম্ভিক, প্রারম্ভিক মূলধন চাইছে না? ওকে, প্রারম্ভিক মূলধন। ওকে, প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন সূত্র কি বলতো? প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ওকে, ফাইন। এখন দেখো, এইখানে কিন্তু দেখো আমাদের শুরু করছে কি দিয়ে? দেখো, নগদ টাকা আর হচ্ছে কি পণ্য নিয়ে শুরু করছে, তাই না? নগদ টাকা আর কি পণ্য। তাহলে এখন দুইটাই কি ওয়ান কাইন্ড অফ পজিশন আমাদের সম্পদ হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি কি বলতো? 50,000 যোগ 50,000, তাহলে আলটিমেটলি কত টাকা বলতো? তাহলে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আলটিমেটলি টোটাল তার নগদে টোটাল টাকাটা নিয়ে কত টাকা? 1 লক্ষ টাকা নিয়ে কি সে ব্যবসা শুরু করছে। ভেরি গুড। তাহলে 4 নম্বরে অ্যান্সার কত হবে? কোর্সের বেসিক কি পড়াবেন নাকি শুধু এমসিকিউ সলভ করাবেন? ওকে, না, কোর্সের মধ্যে বেসিক পড়াবো, পাশাপাশি হচ্ছে এমসিকিউ পড়াবো। কোর্সের ক্লাসগুলো তো আমরা নিচ্ছি। তুমি যদি কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমি জানি না তুমি আমাদের কোর্সের কিনা,
ঠিক আছে, আমরা তো কোর্সে সাধারণত দেখা যায় বেসিকও পড়াই, এমসিকিউ পড়াই, দুইটাই পড়াই। আর সাধারণত দেখা যায় কোর্সের ক্লাসগুলা যদি তুমি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে বলছি যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমরা কোর্সের ক্লাসগুলাই সাধারণত বেসিক সহ পড়াবো। এমসি যেমন এখানে কিন্তু কোনো টপিক নাই, পুরো দেখা যায় অ্যাকাউন্টিং পুরো অধ্যায়, মানে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে। তো আমরা তো ক্লাসগুলো এইভাবে নিব না, ওইখানে আমরা বেসিক সবাই পড়াবো, ঠিক আছে? তো যাক, আর হচ্ছে যে কথা, আর যদি তুমি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে বলো, তুমি ভর্তি হয়ে যেতে পারো। আমরা ইনশাল্লাহ আমাদের বেস্টটা ট্রাই করবো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, তাহলে চলো, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, চলো পরবর্তী কোশ্চেনে দেখো আমাদের কি বলছে। দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা ভুলে নগদান বইতে দুইবার লেখা হয়েছে। ব্যাংক সময়ের বিপরীতে গড় মিলে পরিমাণ কত টাকা বলো তো? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক যে ধার্যকৃত চার্জটা করছে 500 টাকা ভুল পরিমাণ নগদান বইতে আমরা দুইবার লিখছি, তাহলে আমাদের গড় মিলের পরিমাণ কত হবে বলো তো ভাইয়া? গড় মিলের পরিমাণ কত হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে দেখো প্রথমত হচ্ছে, দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যদি থাকে, ওকে, তাহলে আমরা প্রথমত হচ্ছে নগদান থেকে বাদ দিই। ওকে, নগদান হতে বাদ, ওকে, নগদান হতে কি করি বলতো? হতে বাদ দিই। ওকে, নগদান হতে কি করি ভাইয়া? নগদান হতে বাদ দিই। ওকে ফাইন, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, কিন্তু দেখো আমরা কি করছি, দেখো দুইবার লিখে ফেলছি। তাহলে দুইবার লিখলে মানে কত টাকা বলো তো? তাহলে আমরা দুইবার বাদ দিয়ে ফেলছি। বাদ দিচ্ছি কয়বার? দুইবার বাদ দিচ্ছি। তাহলে কতবার বাদ দিচ্ছি বলো তো? দুইবার বাদ দিচ্ছি। কিন্তু দেখো আমাদের তো একবার তো বাদ হবেই, কারণ ব্যাংক থেকে চার্জ কাটছে, মানে কি আমার নগদ থেকে একবার বাদ দিতে হবে। তাহলে আমি এক্সট্রা আরো কত টাকার পরিমাণ গরমিল হবে? তাহলে এক্সট্রা গরমিল হবে হচ্ছে আমাদের 500 টাকার। এক্সট্রা গরমিল হবে কত টাকার? এক্সট্রা গরমিল হবে 500 টাকা। ফাইন, ওকে ঠিক আছে, এক্সট্রা গরমিল হবে 500 টাকা। ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আমাদের ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 20,000 টাকা। আদায়ের জন্য জমাকৃত চেক কত টাকা বলো তো? 10,500 টাকা। একটি চেক প্রত্যাঘাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স কত হবে? দেখো তাহলে কি হচ্ছে, দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা বলো তো ভাইয়া? 20,500। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত? 20,500। তাহলে আমরা নগদান বই দেখতেছি কত টাকা আছে? 20,500 টাকা আছে, তাই তো? তাহলে আমাদের পরবর্তী অ্যান্সারটা কত হবে চলো তো একটু দেখি। চলো সবাই একটু অ্যান্সার করো সবাই। কি বলছে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? ওকে, 20,500 টাকা। ফাইন, 20,500 টাকা যদি হয়, তাহলে আমাদের কি বলছে দেখো, আদায়ের জন্য জমাকৃত কত টাকা বলো তো? চেক কত টাকা? সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ওকে, 10,500 টাকার একটা চেক প্রত্যাঘাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি ব্যাংক বিবরণী। তাহলে কত হবে? ওকে, এখন দেখো তাহলে হচ্ছে আমি একটা অ্যান্সারটা বলে দিই। দেখো আমাকে কেউ একজনটা চেক দিয়ে গেছে। কি দিছে আমাকে? কেউ একজনটা চেক দিয়ে গেছে। ওকে ফাইন, চেক দিয়ে গেছে কত টাকা? ধরো 10,500 টাকা। আমার অ্যাকাউন্টে ছিল কত টাকা? ধরো 10,000 টাকা অ্যাকাউন্টে ছিল। আর আমি একজনের কাছ থেকে ধরো টাকা পাই, সে আমাকে কি বললো যে ভাই আপনাকে আমি একটা চেক দিয়ে গেলাম, এটা আপনার টাকাটা তুলে নিয়ে। তো আমি কি করলাম? আমি সাথে সাথে কি নগদে লিখে ফেললাম। তাহলে নগদে লিখে আমি ব্যালেন্স দেখলাম কত? 20,500 টাকা। ওকে, কত টাকা? 20,500। তাহলে এইটা হচ্ছে আমার নগদে আছে, নগদান। ওকে, এইটা হচ্ছে আমার নগদানে আছে। ফাইন, কিন্তু আমি যখন ব্যাংকে গেলাম, ওকে, ওকে, ব্যাংকে যখন আমি গেলাম তখন আমি দেখতে পেলাম কি, দেখো তো ব্যাংকে আমি যখন গেলাম তখন আমি দেখতে পেলাম যে আমার আলটিমেটলি এই যে চেকটা নিয়ে গেছি 10,500 টাকার চেক, ওই চেকটা আসলে ব্যাংকে টাকা দিবে না, হয়তো বা নট সাফিসিয়েন্ট চেক হইতে পারে, প্লাস এনএসএফ চেক হইতে পারে। তাহলে দেখো ব্যাংকে কিন্তু টাকা আছে কত টাকা বলো তো? ব্যাংকে আছে 10,000 টাকা। ব্যাংকে আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে ব্যাংকে 10,000 টাকা আছে, এই যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে, তার মানে কি আমার এইখান থেকে এখন কি ধরো তো 10,500 আমার বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি আমার দেখো তো, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত হবে? তাহলে ঘুরে ফিরে ওই কত টাকা বলো তো? 10,000 টাকাই হবে। কত টাকা হবে? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে আলটিমেটলি আমার কত টাকা হবে বলো তো? 10,000 টাকাই হবে। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে। এইটা সলভ করে দেখো কি বলছে। জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হচ্ছে কত টাকা? 38,000 টাকা। গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি 18,000 টাকা পরিশোধ করেছে। ব্যাংক বিবরণী ব্যালেন্স কত টাকা? তাহলে এইটা খুবই সহজ। দেখো মনে করো আমি ধরো একটা কি করছি, আমি ধরো একটা জায়গায় ঋণ তুলে রাখছি। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আসছি। তো আমার ব্যাংকে টাকা আছে কত টাকা বলো? ব্যাংকে টাকা আছে হচ্ছে আমাদের ধরো 38,000 টাকা। ওকে, আর যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া, তার মানে কি করবে? ব্যাংকের টাকা থেকে কি একটা মাস পরে কি যে ব্যাংক থেকে কি সরাসরি এই টাকা কেটে নিবে। আর যেহেতু ঋণের হিসাবটা যেহেতু ব্যাংকের সাথে কানেক্টেড, তার মানে কি ঋণ হয়েছে মানে কি ব্যাংক নিজেই কি ওই টাকা পরিশোধ করে দিবে। তাহলে বাদ হচ্ছে আমাদের ঋণ। তাহলে ঋণের টাকাটা আমরা পরিশোধ করে দিলাম কত টাকা? 18,000 টাকা। তাহলে আলটিমেটলি তাহলে আমাদের এখন ব্যাংকের ব্যালেন্স কত টাকা? ব্যাংকের ব্যালেন্স হচ্ছে আমাদের 20,000 টাকা। শেষ। ওকে, 20,000 টাকা হচ্ছে আমাদের ব্যাংকের ব্যালেন্স। মাথায় রাখতে হবে, ঠিক আছে? কেন মাথায় রাখতে হবে? কারণ আমরা যদি মনে করো আমরা যদি কোনো কোথা থেকে লোন বা ঋণ তুলি, সেক্ষেত্রে আমাদের যদি ব্যাংক হিসাব থাকে,
তাহলে অবশ্যই একটা সীমিত একটা সময় শেষে কি ওটা ব্যাংক থেকে কি টাকাটা কেটে রাখবে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে অ্যান্সার করতেছো রাহিমা নেহার, সুমাইয়া সারা, আশিক অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো, সুমাইয়া অ্যান্সার করেছো, আমেনা, মিম অ্যান্সার করেছো, রহিমা নেহার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো। ফাইন, সবার অ্যান্সার খুব সুন্দর হয়েছে। আজকে ক্লাসে সবাই অ্যান্সার পারবা, কেন? কারণ হচ্ছে এইগুলো হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে কোশ্চেন আসে সেই তুলনায় এই কোশ্চেনগুলো একটু বেশি সহজ, বুঝতে পারছো? সেই তুলনায় কোশ্চেনগুলো বেশি সহজ, তাহলে তোমরা খুব ইজিলি পারবা। চলো, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিন মিলে যায় বলো তো? কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিন মিলে যায় বলো তো? কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও বলো? কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিনটা মিলে যায় বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিনটা মিলে যায়? এখন ধরো মনে করো সম্পদ, ওকে, সম্পদ আর ব্যয়, দেখো দুইটাই কিন্তু কি হবে বলতো? দুইটাই কিন্তু বৃদ্ধি পেলে কি হবে বলতো? বৃদ্ধি পেলে কিন্তু দুইটাই কি বলতো? ডেবিট। আবার ধরো হ্রাস পেলে কি বলতো? হ্রাস পেলে দুইটাই ক্রেডিট। তার মানে ধরো কেমন হতে পারে? ধরো মনে করো যে ধরো আমরা আসবাবপত্র ক্রয়, ওকে, আসবাবপত্র ক্রয় ধরো 5,000 টাকা, ওকে। দেখো আসবাবপত্র ক্রয় করলে কি হয় বলতো? আমার সম্পদ বৃদ্ধি পায়। কি হয়? এটা ক্রয় করলে কি হয় বলতো ভাই? আমাদের সম্পদ বৃদ্ধি পায়। এখন আমি এইটাকে যদি ধরো যদি ব্যয় হিসেবে লিখে রাখি, ব্যয়, ব্যয় 5,000 টাকা, তাহলে কি ঘুরে ফিরে ব্যয় সম্পদ দুইটাই কি? এইটাও ডেবিট, এইটাও ডেবিট। তাহলে দেখো আমাদের আলটিমেটলি দেখো আমাদের জিনিসটা যদিও নীতিগত ভুল হয়, যদি জিনিসটা কি হবে বলতো? নীতিগত ভুল, কিন্তু আলটিমেটলি তবু আমাদের কি হিসাবটা মিলে যায়, কারণ দুইটা যে ডেবিট, আমি এইখানে আসবো করে করে সম্পদে না দেখাইছি ব্যয়তে, তার মানে কি ঘুরে ফিরে কি আমার দুইটা ডেবিট হলো। তাহলে নীতিগত ভুলের কারণে কি সবসময় কি মিলে কি মিলে যায়। ওকে, চামিলি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, সুমাইয়া সারা অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। সবাই মোটামুটি আমরা ক্লাসে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? আমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবো। আজকে আমরা 50টা কোশ্চেন আবার পড়বো। দেখো এক একটা ক্লাসে যদি 50টা করে যদি কোশ্চেন সলভ করানো হয়, কতগুলো করে কোশ্চেন পড়াই? মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরিতে অন্তর্ভুক্ত করছে। এই যে দেখো মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। দেখো মূলধন জাতীয় কি বলতো ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়। কিন্তু দেখেছি কি বলতো মজুরির মধ্যে, তাহলে মজুরি কি বলতো? মজুরি হচ্ছে আপনার মুনাফা জাতীয় ব্যয়। মজুরি হচ্ছে কি ব্যয় বলতো? মুনাফা জাতীয় ব্যয়, ওকে, মুনাফা জাতীয় ব্যয়, ওকে, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে কি মজুরি হিসেবে মুনাফা জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোন ধরনের ভুল? তাহলে মূলধন জাতীয় ব্যয়কে যদি আমরা মুনাফা জাতীয় ব্যয়তে দেখানো হয়, এটাকে বলা হয় হচ্ছে ভাই নীতিগত ভুল। কি বলা হয়? নীতিগত ভুল। কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আমাদের নীতিগত ভুল, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা চলে যাই না? চলো আমরা পরবর্তী কোশ্চেনটা চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে? ওকে, হ্যাঁ পাইছি। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। একটা হিসাবের যে 2,000 টাকা যা র্যামিলের সঠিক কলামে 200 টাকা লেখা হয়েছে, তাহলে র্যামিল পার্থক্য দেখো। টাকার অ্যামাউন্টটা কিন্তু মাথায় রাখবা, যত টাকা দিছে যদি কম বেশি লেখা হয় শুধু এই পার্থক্যটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে কত টাকা দেখো তো? 2,000 টাকা থেকে 200 টাকা বাদ দাও, তাহলে আলটিমেটলি কত টাকা বলো তো? তাহলে র্যামিলের গরমিল হবে কত টাকা? দেখো সঠিক কলামে, মানে আমাদের কোনো ভুল নাই। ধরো র্যামিল ধরো এটা হচ্ছে ডেবিট, ক্রেডিট, ধরো আর হচ্ছে ডি, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে লেখা কথা ছিল কত টাকা? 2,000 টাকা, কিন্তু আমি এখানে লিখছি 200 টাকা। তাহলে আলটিমেটলি এখানে ব্যালেন্সে কি আমি কি দেখবো বলো তো? ব্যালেন্সে আমি গিয়ে দেখবো যে আমাদের 1,800 টাকা কি লেনদেনের সমস্যা। তাহলে 1,800 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। এটা হচ্ছে আমাদের ম্যাথের সিস্টেম। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমরা আশা করি সবাই করতে পারছি। ঠিক আছে, আমরা সবাই একটু ক্লাসটা করব, ঠিক আছে? মাহফুজ অ্যান্সার করেছো, চামিল। আচ্ছা, ক্লাসে উপস্থিতি অনেক কম, আমি জানি। ক্লাসে উপস্থিতি কম থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই তোমরা অনেকেই আজকে ডিপ্রেশনে আছো, ওকে? ঠিক আছে, সবাই একটু ইয়ে করছো, ওকে ওকে। সবাই একটু বোঝার চেষ্টা করো, ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি হবে। ওকে, পরবর্তী দাঁড়াও একটু, ওকে, এই কোশ্চেনটা তোমরা একটু সলভ করো, এই কোশ্চেনটা একটু সলভ করো, ওকে? সবাই একটু দ্রুত এইটা একটু দেখো, এইটা, ওকে। তাহলে দেখো 5,000 টাকার একটা লেনদেন 500 টাকা লেখা হয়েছে, তাহলে কোন ধরনের ভুল? তাহলে দেখো আমরা সাধারণত দেখো আমরা ভুলটা করি কি, দেখো আমার এখন একটা কথা মনে আছে, আমি আমার অ্যাকাউন্টিং স্যার যার কাছে পড়তাম, ধরো ইন্টারে 9-10-এ এক স্যারের কাছে পড়ছি, তো হচ্ছে উনি সবসময় বলতো যে তারেক বেশি বড় কোনো ভুল করে না, তারেকের ম্যাথে কোনো ভুল থাকে না, শুধুমাত্র একটা শূন্য কম দেয়, বুঝছো? পুরা ম্যাথ সঠিক, পুরা ম্যাথ করা শেষ, অ্যান্সার মিলে নেই। আর্থিক অবস্থা বিবরণীতে গিয়ে ম্যাথ মিলতেছে না, কেন? স্যার আমি তো ম্যাথ মিলাতে পারিনি, স্যার আমার তো এক পাশ মিলছে, এক পাশ মিলে নেই। সুন্দর মতো স্যার ম্যাথটা দেখতো, পুরো ম্যাথটা পড়তো, পড়ার পরে জাস্ট একটা মুস্কি হাসি দিত, হাসি দিয়ে বলতো তার এক কোথাও ভুল করে নেই, ম্যাথ পুরোটা রাইট। তাহলে স্যার ভুল কি করছে? স্যার মিলতেছে না তো, তুমি জাস্ট একটা শূন্য কম দিছো, আর কিচ্ছু ভুল করো নি।
তো হইতেছে দেখো এরা কি করছে সেম, তাহলে এইটা হচ্ছে অনেক একটা লেখার ভুল। এটা কি ভাই? এটা হচ্ছে লেখার ভুল। সে কি করছে, সে 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখে ফেলছে। দ্যাট মিনস কি, সে একটা লিখতে গিয়ে সে ভুল করে ফেলছে, তার মানে এটা হচ্ছে লেখার ভুল। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে। দেখো পরবর্তী কথা, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রকৃত মুনাফা নির্ণয় করতে হলে আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়। দেখো কোন হিসাব নির্ণয়, দেখো আয় হয়েছে ধরো আমাদের, আয় ধরো আয় হয়েছে ধরো আমাদের 1,000 টাকা, কিন্তু আমরা মাথায় রাখলাম না যে আমাদের ব্যয় কত টাকা হয়েছে। তাইলে হইলো বলো, আয় কত টাকা হয়েছে সেটার উপরে নির্ভর করে কি আমাকে দেখতে হবে যে আমার পিছনে ব্যয় কত হয়েছে। তোমরা আয় ব্যয়কে যখন আমরা কি কাউন্ট করব, এটাকে বলা হয়েছে মিলকরণ নীতি অথবা ম্যাচিং নীতি। কি বলা হয়? ম্যাচিং প্রিন্সিপালস বলা হয়। ম্যাচিং প্রিন্সিপালস কেননা দেখো, আমি যদি খালি আয় করি কিন্তু আমি ব্যয় হিসাব না রাখি, তাহলে আলটিমেটলি প্রতিষ্ঠান চলবে না। আর ব্যবসা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ফলো করা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। ঠিক আছে, কত পরিমাণ কস্ট কমানো যায়, কত পরিমাণ কস্ট কমায় কি ব্যবসাটা কি আরো দ্রুত কি প্রফিটেবল করে তোলা যায়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সিস্টেম। ফাইন, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের বলছে, দেখো কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এই যে এগুলো কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে চলো কোন নীতি অনুযায়ী তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, সবাই একটু বলো। তাহলে দেখো ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি দেখায় বলো তো? ব্যাংক সমন্বয় বিবরণী আসলে দেখানো হয় যে আসলে আমার কাছে নগদে কত টাকা আছে, আমি ব্যাংকের টাকাটাকে আমি কত টাকা নগদ হিসাব রাখছি, আর ব্যাংকে আসলে টাকাটা কি, মানে কি আমি পুঙ্খানুপুঙ্খ হিসাবটা কি যাচাই করতেছি। তাহলে যাচাই বাছাই করার ক্ষেত্রে যতগুলো হিসাব আছে সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ প্রকাশ নীতি। বুঝতে পারছো? পূর্ণ প্রকাশ নীতি আসলে ক্লিয়ার একটা ধারণা চায় যে হ্যাঁ আসলে এইটা এটা উত্তর দিচ্ছে, আচ্ছা এটা মানে এইটাই, আচ্ছা আমার এত টাকা আছে, আসলে কি ব্যাংকে এত টাকা আছে, তার মানে হিসাবটা কি সে ক্লিয়ারিফাই করে। ক্লিয়ারিফাই করার জন্য কি আমাদের পূর্ণ প্রকাশ নীতিটা করতে হয়। তাহলে পরবর্তী কোশ্চেন যদি দেখি আমরা, চলো দেখো মূলধনকে দায় হিসেবে দেখানো কোন নীতি হিসেবে। দেখো তো মূলধনকে দায় কেন দেখানো হবে বলো তো ভাইয়া? মূলধনকে দায় কেন দেখানো হবে বলো? আচ্ছা, মূলধনকে দায় কেন দেখানো হয়? কেননা দেখো আমরা কোনো ব্যক্তি মালিকানার কিন্তু আমরা কোনো কাজ করি না। আমরা কার কাজ করি বলতো? আমরা একটা প্রতিষ্ঠানের কাজ করি। কার কাজ করি? ওকে, ঠিক আছে। ওকে, আমরা কি করবো দেখো তো, আমরা কি করি সাধারণত, আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কাজ করি হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের ধরো আমি মালিক হিসেবে যত টাকা দিব, ওইটাই প্রতিষ্ঠানের জন্য দায়। কারণ প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানটাকে ভালো মতো একটা অবস্থায় নিয়ে গিয়ে প্রফিট করে কি ওই টাকাটা কি পরিশোধ করে দিতে হবে তাকে। কেননা প্রতিষ্ঠান সবসময় নিজ অস্তিত্বে চলে, মানে ব্যক্তি মালিকানা না। ঠিক আছে, ব্যক্তির মতো করে না, এটা নিজ একটা অস্তিত্ব আছে। তারপরে দেখো মূলধনকে দায় হিসেবে দেখানো হয় কেন? ব্যবসায়িক সত্ত্বনীতির কারণে। কার জন্য? ব্যবসায়িক সত্ত্বনীতির কারণে। কি কিভাবে দেখানো? ওকে ওকে, ভাই ইউনিক কোশ্চেন নাই কেন? কি বলছে? কি বলছে ভাই? ইউনিক কোশ্চেন নাই কেন? ইউনিক কি ভাই? বুঝিনি, ইউনিক কোশ্চেন নাই কেন মানে কি? এই সাকিবুল ইসলাম, ইউনিক কোশ্চেন কি মানে? ইউনিভার্সিটি কোশ্চেন? এইগুলা কিসের কোশ্চেন এইগুলা? এইগুলাকে আমি কি বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি? বুঝতে পারছো? এইগুলাকে আমি বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি? আমরা তো ক্লাস নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন দিয়েই। ঠিক আছে, ব্যাখ্যা দিয়ে আমি আমার মতো করে। এইগুলো কিসের কোশ্চেন তাহলে? ওকে, পিছিয়ে পড়া থেকে সামনে আগাবো কেমনে ভাইয়া? তুমি বেশি বেশি রিলস ভিডিও তৈরি করবা। ঠিক আছে, এই যে আজকে মনে হয় সাকিবুল ভাই এইগুলো সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রে ভাই। আমেনা তুমি হচ্ছে প্রতিদিন ব্লগ বানাবা। হ্যাঁ, ওই দিন দেখতেছি মনে হয় আজকে না কালকে, মানে আমেনা মনে হয় আমার সাথে অ্যাড আছো। তো দেখতেছি মাই নিউ ব্লগ, মাছ ধরতেছে, মাছের ছবি দিছে, আবার মাছের আবার নামও আছে। ঠিক আছে, এসব করো তাহলে কামব্যাক করতে পারবা। ঠিক আছে, ক্লাসে তো থাকো না। তুমি কিন্তু প্রথমে ভালো অ্যাক্টিভ ছিল, তুমি এখন ফাঁকিবাজ হয়ে গেছো। ক্লাস করো না, আবার বলতেছো যে ভাই আবার মানে আগাবো কিভাবে? ক্লাস করো তুমি, ফাঁকিবাজ মেয়ে। ক্লাস করতে হবে। দেখো তারপর আসো আমরা, তারপর কোশ্চেনটা চলো আমরা সলভ করি। দেখো তারপর কোশ্চেনটা আমার কি হচ্ছে, দেখো কোন নীতি অনুসারে সম্ভাব্য দায় আর্থিক অবস্থা বিপরীতে নোট আকারে দেখানো হয়। তাহলে আমরা জানি সম্ভাব্য দায়, ধরো আমি ধরে নিলাম, ধরো মনে করো যে আমি একটা ধরো যে ব্যবসা প্রতিষ্ঠানটা করতেছি বা ধরো নতুন যে একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করছি, ওই জায়গাটা কোনো কারণে ভূমিকম্প হলে কি ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বা ধরো যে জায়গাটা আমি নিছি তার পাশে হচ্ছে নদী, কোনো কারণে যদি ভূমিকম্প হয় তাহলে কি ওই জমিটাও কি ভেঙে যেতে পারে। তো এই যে কিছু কিছু দায় থাকে বা কিছু কিছু অনিশ্চয়তা থাকে, তো সেই সব জিনিসগুলো কি করে নোট আকারে আমরা প্রদর্শন করি, নোট আকারে। ঠিক আছে, নোট আকারে প্রদর্শন করলে সেটাকে কি বলা হয় বলতো? পূর্ণ প্রকাশ নীতি বলা হয়। কি বলা হয় বলো ভাইয়া? পূর্ণ প্রকাশ নীতি বলা হয়। ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাই। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। এই কাইফ ও টিকটকার না, ও ওর মতো করে ইচ্ছা করে ওর ফ্যামিলি গুলাই শেয়ার করে। ঠিক আছে, এইভাবে বলা যাবে না। আমি না হচ্ছে ওর ফ্যামিলি নিয়েই ভিডিও করে, ও কোনো ইয়া না, মানে টিকটক টিকটক এইসব না। দেখো মৌলিক হিসাব সমীকরণের হিসাব বিজ্ঞানের কোন ধারণা প্রতিষ্ঠিত? দেখো তো মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞান কোন ধারণা প্রতিষ্ঠিত? দেখো তো
সবাই একটু বলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি তো ভাইয়া, দেরি করা যাবে না, আমরা দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, আমরা দ্রুত একটু অ্যান্সার করবো, দ্রুত, দেরি করা যাবে না। দেখো এখন তো মৌলিক হিসাব সমীকরণ কোনটা বলতো? মৌলিক হিসাব সমীকরণ কি বলতো? এ ইকুয়াল টু এল প্লাস ও ই। ওকে, আর বর্ধিত রূপ যদি বলে তাহলে কি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ই এক্স মানে আবার তোমরা আবার অন্য কিছু মিন করো না, মানে এক্সপেন্স বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, কেননা এই যে উপরে আছে ও ই, আবার এখানে ই, তার মানে কি অনেকে কনফিউশন করে যে এইটা কি আবার ইকুইটি কিনা, এই জন্য ই এক্স দিতে হয়। সত্য ধারণা অনুযায়ী কি সাধারণত এইটা তৈরি করা হয়, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করেছি। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো, তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? 17 নম্বর কোশ্চেন। চলো, আর্থিক বিবরণী সর্বগ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি বলতো? আর্থিক বিবরণীকে সর্বগ্রাহ্য করার জন্য কোনটি বলো সবাই, সবাই একটু অ্যান্সার বলো। ওকে, জিএসপি, জি এ, জি ডাবল এপি মানে গ্যাপ, নাকি আইএফআরএস, নাকি হচ্ছে এসএফসিএ? তাহলে দেখো, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এইটা সাধারণত মেইন। এইটা হচ্ছে কি, এই যে আর্থিক বিবরণীকে সর্বোচ্চ করার কি গৃহীত মান, ঠিক আছে? গ্যাপের পূর্ণরূপ কি বলতো ভাইয়া? তোমরা সবাই একটু গ্যাপের পূর্ণরূপে লিখে দাও। ওকে, গ্যাপের পূর্ণরূপ লিখো, গ্যাপের পূর্ণরূপ লিখে দাও সবাই, সবাই হচ্ছে গ্যাপের পূর্ণরূপ লিখে দাও, পূর্ণরূপ। ওকে, গ্যাপের পূর্ণরূপ কি বলতো? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ঠিক আছে? সবাই একটু লিখো। ওকে, ওকে, এক্সামের আগে ক্লাস ছাড়া সোশ্যাল মিডিয়া টোটালি অফ, এরকম করে কখনো ভাই আসলে হয় না, বুঝতে পারছো? যে শেষ সময় গিয়ে মনে করো যে অনেক কিছু করে ফেলবো, এ কামব্যাক দিব, এরকম আসলে হয় না। তবু যদি পারো ভালো, অনেকের আবার হয় হয় মানে পারে না যে তা না, অনেকে আবার পারে। যেমন আমি এরকমও দেখছি যে সারা বছর পরে না, লাস্টের 2 মাস 3 মাস পরে, ওরে আল্লাহ, ও সবচেয়ে ভালো ফলাফল করে। যদি পারো ভালো, সমস্যা নাই, আমি না। ওকে, তোমার জন্য বেস্ট অফ লাক। প্রাপ্য হিসাবকে দেখো, প্রাপ্য হিসাবকে নিট আদায়যোগ্য মূল্যে দেখানোর ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রভাব বিস্তার করে বলতো? প্রাপ্য হিসাবকে কি করা হয় বলতো? সবাই একটু দেখো, সবাই একটু দেখো কি হতে পারে। চলো দেখো, প্রাপ্য হিসাবকে দেখো নিট আদায়যোগ্য মূল্য। নিট আদায়যোগ্য মূল্য কি দেখো, ধরো কিছু কিছু টাকা আমরা এখনো পাইনি বা ধরো আমরা পাবো, ঠিক আছে? ওইখানে আমরা কি করি দেখো তো, একটা অনাদায় হিসাব রেখে দিই না, মানে একটা ব্যয় রেখে দিই না, যে অনাদায় সঞ্চিতি বা অনাদায় পাওনা। তো দেখো, যেই অংশটা আমরা পাবো না ওইটাকে আমরা বাদ দিয়ে যখন আমরা কি নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়, এটাকে বলা হচ্ছে রক্ষণশীলতার নীতি। মানে কি দেখো, মানে দুইটার মধ্যে যেটা কম, এই যে জিনিসগুলোতে এরকম থাকে যে দুইটা জিনিসের মধ্যে যেটার দাম কম সেটা লিখি। যেমন ধরো, আমি আশা করতেছি, আমি ধরো জেনা দ্বারা আছে আমার 50,000 টাকা, আমি 50,000 টাকায় পাবো। এটা হচ্ছে একটা ব্যাড ডিসিশন বা ব্যাড অপিনিয়ন বা ব্যাড ফোরকাস্টিং। আসলে আলটিমেটলি মেইন হচ্ছে দেখো ভাই, এর মধ্যে আমি 40,000 টাকা আমি পাবো, আর হচ্ছে কি আমি 50,000 টাকার মধ্যে কি দেখো তো 10,000 টাকা আমি পাবো না। কেন পাবো না? কারণ এইটা আমার কি ফ্রড থাকতে পারে। তো এই যে দেখো, টোটালটা বাদ দিয়ে আমি আসলে কমটা ধরে নিতেছি, এটা আদায়যোগ্য মূল্যটা ধরতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে রক্ষণশীলতার নীতি। একে বলা হয় কি রক্ষণশীলতার নীতি। এইভাবে হচ্ছে আমাদের বিষয়গুলোকে বুঝতে হবে, ঠিক আছে? ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো এর পরবর্তী কোশ্চেন বলছে, দেখো প্রদেয় খরচ সমূহ সমন্বয় করার ক্ষেত্রে, প্রদেয় খরচ সমূহ সমন্বয় করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসরণ করা হয়? আজকে যতগুলো নীতি পড়াবো, ইনশাল্লাহ এই কয়টা নীতির মধ্যে থেকে দেখবা একটা নীতি ইনশাল্লাহ চলে আসবে। বুঝতে পারছো? আজকে যে কয়টা নীতি পড়াবো, এই কয়টা নীতির মধ্যে থেকে ইনশাল্লাহ একটা নীতি পরীক্ষা দেখবা চলে আসবে, ঠিক আছে? কি বলছে দেখো, প্রদেয় খরচ সমূহ সমন্বয়। প্রদেয় খরচ সমূহ সমন্বয় মানে কি, ধরো তোমার আয় কত টাকা আছে, আর সেখান থেকে তুমি কি ব্যয়টা বাদ দিতেছো কিনা, এই তো। এইটুকু কাজ তাহলে কারা করে? এই কাজটা করে মিলকরণ নীতি, ঠিক আছে? তাহলে যে খরচ আছে তুমি খরচটা বাদ দিবা, খরচ সমূহ সমন্বয় করা মানেই তো বাদ দেওয়া, দ্যাটস ইট। তাহলে হচ্ছে মিলকরণ নীতি, ঠিক আছে? আমিন অ্যান্সার করতেছো, কাইফ অ্যান্সার করতেছো, মাহফুজ অ্যান্সার করতেছো, চামিলি। ওকে, ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো। সুমাইয়া, সারা, রাহিমা, নেহার, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? আমরা সবাই ভালো মতো পড়লে কোথাও না কোথাও আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই দ্রুত আমরা একটু অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না? ফাইন, তাহলে এই কোশ্চেন আমাদের ক্লিয়ার। চলো তাহলে আমরা হচ্ছে 20 নম্বর কোশ্চেনে যাই, দেখো কি বলছে। ওকে, তো হিসাব বিজ্ঞানের 3টি সি আছে, এগুলো কি কি বলো তো? দেখো তো 3টা সি কোনটা কোনটা হয়, দেখো তো। কস্ট, কনজিউমার, কনসিস্টেন্সি, নাকি হচ্ছে কস্ট, কনসিস্টেন্সি, কনজারভেটিজম, নাকি হচ্ছে কস্ট, কনসিস্টেন্সি, কনভেনশন, নাকি কস্ট, কমিউনিকেশন, কনসিস্টেন্সি? কোনটা বলো তো ভাইয়া? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করতে। কোনটা বলো তো? কস্ট, কনসিস্টেন্সি, কি বলতো, কনজারভেটিজম। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবাই একটা অ্যান্সার করো, সবাই। কস্ট, কনসিস্টেন্সি, কনজারভেটিজম। ওকে,
ভাই এইখানে তো পারি কিন্তু পরীক্ষাতে পারি না ভাই। এইখানে পারো, কেননা এইগুলো হচ্ছে আমরা প্রায় কোশ্চেন দেখা যায় আমাদের লেকচার শিটে থাকে বা আমাদের বইতে থাকে, এই জন্য খুব ইজিলি পারতেছো। কিন্তু তোমার তো ভাই এইগুলো অন্য জায়গা থেকে পড়তে হবে রে ভাই, ঠিক আছে, আরো অনেক জায়গা থেকে পড়তে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ভালো কথা, তোমাদের তো বলতে মনে নেই ভাই, তোমাদের জন্য আমাদের, আমি দেখলাম যে বাসায় আমাদের কিছু মডেল টেস্ট বই আছে, ঠিক আছে, এই যে এই বইটা হচ্ছে তোমাদের জন্য এখনো উপযোগী, কেননা তোমরা যারা হচ্ছে গুচ্ছিত পরীক্ষা দিবা, যারা হচ্ছে ন্যাশনাল পরীক্ষা দিবা, যারা 7 ক্লাস পরীক্ষা দিবা, তারা এই বইটা সংগ্রহ করিও। কেননা এই বইতে অলমোস্ট 4,500 এমসিকিউ আছে, কমার্স আর্টস আলাদা আলাদা, ঠিক আছে, কমার্স আর্টসের জন্য প্রায় 4,500 এমসিকিউ, পাশাপাশি দেখো শর্ট শর্ট কোশ্চেন তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইখানে মডেল টেস্টও দিতে পারবা, এই যে ম্যাথগুলো এইগুলো সব ব্যাখ্যা সহ আছে। তো তোমরা যারা যারা এই বইটা নিবা, আমার কাছে এই বইটা আছে মনে হয় 6 কপি, 6 কপি আছে, ঠিক আছে। যারা যারা নিতে পারবা তারা একটু অর্ডার করিও, আমাকে একটু পেজে মেসেজ দিও বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। এই বইটা কিন্তু আর বেশি নাই, ঠিক আছে। আমাদের মানে এবার আমাদের কটেজ পাবলিকেশনের এইটা হচ্ছে লাস্ট বই, যেটা 6টা আছে। তোমরা যারা যারা সবার আগে অর্ডার দিবা, সেই 6জন এই বইটা আমি দিতে পারবো, বাকি দিতে পারবো না। তাই যারা যারা নিবা একটু অর্ডার করে দিও, ঠিক আছে, কেননা এইখান থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করাই। আর এই বইটা হাতে থাকলে কি হবে জানো, আমাদের প্রতিষ্ঠানে তোমাদের মানে কি কি থাকে, আমরা কিভাবে পড়ে তোমরা অনেকটা বুঝতে পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বইটার মধ্যে শেষে একটা ফাইনাল সাজেশন আছে, ফাইনাল সাজেশন, ওকে, ফাইনাল সাজেশন। ওই সাজেশন থেকে প্রত্যেক বছরের মোটামুটি ভালো কোশ্চেন কমন আসে। কেন কমন আসে? কারণ হচ্ছে ওই সাজেশনটা হচ্ছে এমনভাবে তৈরি করা, মানে ওই টপিকগুলো না পড়লেই নয়, ওই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসে, ঠিক আছে। ওই টপিকগুলোর মধ্যে থেকে কোশ্চেন হয় প্রত্যেক বছর। তাহলে অবশ্যই তোমরা চাইলে বইটা সংগ্রহ করে রাখতে পারো। দেখো সর্বজনীন, দেখো কি বলছে, ওকে, সার্বজনীন কৃত নীতিমালা সমূহকে কি নামে বলা হয় বলো তো? সবাই একটু অ্যান্সার কর, সবাই কি কি হতে পারে এটা দেখো তো ভাইয়া, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওকে, 7 কলেজে আবেদন ফর্ম কত তারিখ ছাড়বে? 7 কলেজে আবেদন ফর্মটা ছাড়তে একটু সময় লাগতে পারে, ঠিক আছে, খুব শীঘ্রই ছাড়বে আশা করা যায়। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই, আচ্ছা এই কোশ্চেন সলভ করো সবাই। কি হবে বলো তো ভাইয়ারা, সবাই একটু জানো সবাই। তাহলে কি বলতো, তাহলে সার্বজনীন স্বীকৃত নীতিমালা সমূহ কি নামে পরিচিত? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা আমরা সবাই জানি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এখন দেখো, হিসাবকাল নীতি অনুযায়ী কোন হিসাবগুলোকে বছরের শেষে বন্ধ করতে হয়, এটা আমরা সবাই জানি। বলতো কোন হিসাবগুলোকে বছরের শেষে বন্ধ করতে হয়, সবাই একটু জানো তো ভাই আমাকে, দেখি তোমরা জানো কিনা, সবাই একটু জানাও। তুমি যদি জেনে থাকো আমাকে একটু শেয়ার করো যে হ্যাঁ আমরাও জানি। বলতো কোন হিসাবগুলোকে বছরের শেষে বন্ধ করে দিতে হয় বলো, সবাই একটু আমাকে জানাও সবাই। আর অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা, কারণ অবশ্যই ক্লাসটা তোমাদের কাজে দিবে, ঠিক আছে। ক্লাসটা এখনো যারা শেয়ার দাও না, ক্লাসটা একটু কষ্ট করে ভাইয়ারা শেয়ার দিও, ঠিক আছে, কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দিও, ঠিক আছে। ওকে, আমরা তাহলে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। আমি আশা করব তোমরা ক্লাসে সবাই এরকম অ্যাক্টিভ থাকবা, ক্লাস করবা। দেখো, তাহলে আলটিমেটলি দেখো, আয় ব্যয় হিসাবটাকে আমাকে বন্ধ করে দিতে হয়, একটা নির্দিষ্ট সময়কাল শেষে কি আমাদের আয় ব্যয় হিসাবটাকে কি করে দিতে হয়, আয় ব্যয় হিসাবটাকে আমাদের বন্ধ করে দিতে হয়, ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের হিসাবকাল নীতি অনুযায়ী কি। হিসাবকাল নীতি মানে কি ভাই, দেখো একটা হিসাব কি আমাদের একটা নির্দিষ্ট সময়, একটা হিসাবকালকে বছরের পর বছর ধরে চলবে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এটাকে বলা হয় হিসাবকাল। আর একটা নির্দিষ্ট একটা দিন যদি উল্লেখ থাকে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের বলতো, সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, ঠিক আছে। ওকে, তোমরা কে কি অ্যান্সার করতেছো, আমি একটু অ্যান্সার একটু চেক করবো না, একটু দেখি কে কি অ্যান্সার করতেছো। আচ্ছা, কাইফ অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো, চামিল অ্যান্সার করেছো, সুমাইয়া স্যার অ্যান্সার করেছো, ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো তো, অনাদায় পাওনা সমন্বয় করা হয়, এটা আমি একটু পরে আসছি না, অনাদায় পাওনাটাকে সমন্বয় করা কিসের সাথে বলো, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো। অনাদায় পাওনা সমন্বয় করা হয় কি মানে, সমন্বয় করা হয় মানে কি, ধরো আমাদের ওই যেটা বললাম একটু, প্রাপ্য হিসাব আছে কত টাকা, আবার দেখো প্রাপ্য হিসাব আছে হচ্ছে 50,000 টাকা, আর আমরা ধরে নিলাম যে এই 50,000 টাকার মধ্যে আমার 10,000 টাকা আমি পাবো না, 10,000 টাকা কি আমি পাবো না, তাহলে আমি পাবো কত টাকা, 40,000 টাকা পাবো। তাহলে এই যে দেখো, আমি অলরেডি বাদ দিয়ে দিচ্ছি, আমি কম একটা ধরছি, এইটা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, এটা আমরা পেয়ে গেলাম। যদি আমরা না পাই, সর্বনিম্ন হইলেও কত টাকা পাবো আমরা, 40,000 টাকা মিনিমাম পাবো। তাহলে এটাকে রক্ষণশীলতার নীতিকে কি প্রকাশ করে, যে আমরা সবসময় কি করি বলতো, কম একটা ধরে নিই, ওকে। এটা আরে তো আসছিল কেমন যেন চেনা চেনা লাগে, ওকে। যাই হোক, পড়ো ভাইয়া, ইনশাল্লাহ পড়তে থাকো, আমাদের কোশ্চেন গুলো যে পরীক্ষায়ও আসে প্রমাণ পাবা, একটু পড়ো জাস্ট, ঠিক আছে। কখন কোন কোশ্চেন চলে আসে পরীক্ষা বলো তো যায় না। চলো আমরা একটা ম্যাথ সলভ করি, দেখো ম্যাথটা কি বলছে, দেখো প্রারম্ভিক প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রারম্ভিক সমাপনী প্রাপ্য হচ্ছে 80,000 টাকা, অলিখিত অনাদায় পাওনা 2,000 টাকা, প্রাপ্য হিসাবের উপর কি বলতো 5% হারে অনাদায় ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি, পাওনা সঞ্চিতি না, পাওনা সঞ্চিতি ধরতে হবে, সঞ্চিতি, পাওনা সঞ্চিতি কি রাখতে হবে, নতুন অনাদায় ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ কত। খুবই সহজ, তাহলে মনে রাখবা
ওকে দেখো, আমাদের সবসময় মনে রাখতে হবে, দেখো আমাদের প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর হচ্ছে সমাপনী প্রাপ্য হিসাব, এর মধ্যে সবসময় আমরা সমাপনীটা নিয়ে কাজ করবো। কোনটা নিয়ে কাজ করবো বলতো? সমাপনীটা নিয়ে কাজ করবো, ফাইন। এখন অলিখিত অনাদায় পাওনা কত বলতো? অলিখিত অনাদায় পাওনা কত টাকা? 2000 টাকা না? ওকে ঠিক আছে, অলিখিত অনাদায় পাওনা কত টাকা? 2000 টাকা। তাহলে আমরা ম্যাথটা করার চেষ্টা করবো, চলো দেখি। তাহলে অলিখিত অনাদায় পাওনা যদি 2000 টাকা হয়, আমরা দেখো কি করবো, আমি পুরো ম্যাথটা লিখে দিই। ওকে, সমাপনী দেনাদার না, সমাপনী প্রাপ্য আছে না? আচ্ছা ঠিক আছে, সমাপনী প্রাপ্য হচ্ছে 80,000 টাকা। ওকে, বাদ হচ্ছে ওকে অলিখিত, অলিখিত অলিখিত কত টাকা বলো তো? 2000 টাকা না? ওকে, তাহলে আলটিমেটলি আমাদের নিট প্রাপ্য, ওকে ধরো নিট প্রাপ্য, নিট প্রাপ্য কত টাকা বলো তো? 78,000 টাকা না? ওকে ফাইন। এখন দেখো এইটা হচ্ছে আমাদের মানে কুড়িন মানে ধরা যাবে এমন একটা প্রাপ্য হিসাব। তাহলে এখান থেকে আমরা ধরি কত টাকা বলো তো? 28,000 টাকা ইন্টু 5%, তাহলে 28,000 টাকা 5% করে কত হয় বলো তো? 3,900 টাকা। 78,000 টাকা পার্সেন্টেজ করলে কত হবে? 3,900 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। 24 নম্বর অ্যান্সার দেখি কারা কারা করছো। আসছিল তো, ওইটা ছিল উত্তরণী হিসাব। ওকে ফাইন, রাসেল। ওকে ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মাহফুজ অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। রাসেল, তোমার মনে হয় বাইক কেনার জন্য কে মারা গেছিল, এখন তোমার ফ্যামিলির কি অবস্থা ভাইয়া? সবাই একটু শান্ত হয়েছে? সবাই একটু ট্রাই করবা বুঝে রাখার জন্য, কারণ মানুষ মাত্র মরণশীল। আসলে এই জায়গায় বোঝানোর কিছু নেই, তবে যতটুকু সম্ভব ধৈর্য ধারণ করার চেষ্টা করবা। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ওকে 24 নম্বর আরেকবার বুঝা দেন। আমি না ক্লাসে মনোযোগ দাও, ক্লাস করো না না? ওকে দেখো, মানে আমি বলতেছি কি বোন, দেখো বলছি যে দেখো যদি আমাদের প্রাপ্য হিসাব যদি প্রারম্ভিক থাকে সমাপনীয় থাকে, তাহলে এর মধ্যে আমরা সবসময় সমাপনীয় নিয়ে কাজ করব। কি কাজ করব? সমাপনীয় নিয়ে কাজ করবো। সমাপনী নিয়ে তাহলে সমাপনী আছে কত? 80,000 টাকা আছে, ফাইন। এরপরে দেখো অলিখিত অনাদায় পাওনা। মনে রাখবা আমাদের প্রাপ্য হিসাবের ক্ষেত্রে সঞ্চিতি নির্ণয়ের ক্ষেত্রে অলিখিত অনাদায় পাওনা সবসময় বাদ যায়। কি যায়? বাদ যায়। তাহলে বাদ দাও, বাদ হচ্ছে অলিখিত, বাদ হচ্ছে অলিখিত। তাহলে অলিখিত বাদ দিলে কত টাকা হয় বলতো? তাহলে আমাদের নিট প্রাপ্য থাকে কত বলতো? নিট প্রাপ্য, ওকে নিট প্রাপ্য থাকে হচ্ছে কত? 78,000 টাকা। দেখো 78,000 টাকা। কারণ আমাকে বের করতে বসেছে নতুন অনাদায় ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি। তাহলে আমরা জানি যে প্রাপ্য হিসাবের উপর 5% কি অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে প্রাপ্য হিসাব আমরা পাইলাম কত? নিট 78,000 টাকা। তাহলে 78,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট দিব বলতো? 5% দিব। ওকে 5%, 1 2 3 4। ওকে ফাইন, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 3900 হয়। আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে? ওকে আশা করি এখন বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো, এখন দেখো কি বলো, অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা, উহার 2/5 অংশ উপার্জিত। 2/5 অংশ কি বলছে বলা হয়? উপার্জিত হলে হিসাব করার শেষে চলতি আয়ের পরিমাণ কত? তাহলে দেখো দেখো 50,000 টাকার মধ্যে দেখো আমি উপার্জিত করছি কত টাকা? এইটা উপার্জিত মানে কি? আমার এটা আয় হয়ে গেছে, আয় হয়ে গেছে। কি হয়ে গেছে? আয় হয়ে গেছে, আয়। এইটুকু আমার আয় হয়েছে। তাহলে এখনো দায় আছে কতটুকু? কারণ আমাদের চাইছি দায় চাইছে, তাহলে দায় আছে কতটুকু? তাহলে 1 - 2/5, তাহলে কত বলতো? 3/5 হচ্ছে আমাদের দায়। তাহলে 3/5 অংশ এখনো কি আছে? আমাদের দায় আছে। তাহলে কত টাকা বলতো? 30,000 টাকা। তাহলে এখনো 30,000 টাকা কি বলতো? আমি ঋণ আছি, ঠিক আছে? কেননা এই কাজটা আমি এখনো করিনি বা এই সেবাটা আমি এখনো দেইনি। তাহলে আমাদের কি অ্যান্সার হবে বলতো? 30,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ তোমরা টপ করতে পারবা, কেননা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোশ্চেন কঠিন হয় না, খুব ইজি কোশ্চেন হয়, তবে অবশ্যই অনেক মার্ক পাইতে হবে। দেখো রেয়া মিলে বিমা প্রিমিয়াম দেওয়া আছে 2400 টাকা এবং সমন্বয়ে ইহা বলা হয়েছে যে প্রত্যেক বছর 31শে মার্চ বাৎসরিক কি ভিত্তিতে কি প্রদান করা হয়? আয় ব্যয় বিবরণীতে কি পরিমাণ বিমা প্রিমিয়াম দেখানো হবে? তাহলে দেখো, তাহলে বিমাটা শুরু করে কবে থেকে? 31শে মার্চ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। দেখো 2400 টাকা, তাহলে 2400 টাকা কত মাসের জন্য? আগে 12 দিয়ে ভাগ দাও, তাহলে প্রথম মাসে কত? 12 × 24, তাহলে 1200, তাহলে 200 টাকা। তাহলে প্রত্যেক মাসে কত টাকা হয়? 200 টাকা করে হয়। বলছে 31শে মার্চ থেকে তারা হিসাব করে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ, তাহলে তারা 9 মাস করে প্রত্যেক বছর হিসাব করে। তাহলে আলটিমেটলি কত হবে বলো তো? তাহলে দেখো আয় ব্যয় বিবরণী প্রিমিয়াম বাবদ কত টাকা দেখানো হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, কত টাকা বলো তো? আয় ব্যয় বিবরণীতে কি পরিমাণ প্রিমিয়াম দেখাতে হবে বলো? ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে 26 নাম্বারটা অ্যান্সার করো সবাই। ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করতেছো। ওকে 26 হচ্ছে বি, 18 টাকা। হ্যাঁ, আয় ব্যয় বিবরণীতে আমাদের প্রিমিয়াম বাবদ দেখাতে হবে কত? বিমা প্রিমিয়াম কত টাকা বলো তো? বিমা আমাদের কত টাকা প্রিমিয়াম? ওকে সবাই একটু অ্যান্সার, বিমা প্রিমিয়াম দেখাতে হবে কত টাকা বলো? ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে 1800 টাকা। গুড, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়?
এই কোশ্চেনটা পরীক্ষা আসছিল প্রিভিয়াস ইয়ারে। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো সবাই? মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন, বলো তো এটা কি হবে? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, কি হবে? মেয়াদ উত্তীর্ণ বীমা প্রিমিয়াম, তাহলে এটা কি হবে বলো? ভাইরা দেরি করা যাবে না, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, এখন দেখো মেয়াদ উত্তীর্ণ বিজ্ঞাপন মানে কি? ধরো আমরা সাধারণত দেখো বিজ্ঞাপনটা কখনো 1 বছরের জন্য দেই না, বিজ্ঞাপন আমরা 3-4 বছরের জন্য দিই। তাহলে 1 বছরের বাদও আরো যে বিজ্ঞাপনটা করি ওইটাকে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওটা কি আলটিমেটলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? ওইটা কি ভাইয়া? ওটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ফাইন, চলো আমরা আরেকটা ম্যাথ পেয়ে গেছি, চলো আমরা একটা ম্যাথ করি। দেখো রারি লিমিটেড কি 1 লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে, 1 লাখ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে, পরিবহন খরচ 5,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হিসাব সংরক্ষণ করে। কিভাবে হিসাব করে? সরলরৈখিক পদ্ধতি, ঠিক আছে? ওকে, অবচয়ের হার 10%, দ্বিতীয় বছর অবচয়ের হার কত হবে? তাহলে ফাইন, তাহলে দেখো তার প্রতিষ্ঠানে কি কি আছে দেখো। মেশিন, আসবাবপত্র 1 লক্ষ টাকা, ফাইন 1 লক্ষ টাকা, পরিবহন খরচ হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, তাই তো? ওকে ফাইন। আর দেখো সংস্থাপন ব্যয় কত টাকা? ওকে 15,000 টাকা, ফাইন। তাহলে আলটিমেটলি কত টাকা বলো তো? 1,20,000 টাকা, ফাইন 1,20,000 টাকা। তাহলে এখন তো তোমরা এটা ইজিলি করতে পারবা, পার্সেন্টেজ দিও দিছো, দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হবে, বলো দ্রুত একটু অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সারটা সঠিক হবে, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি অনেক দূর ক্লাসে চলে আসছি না। 28 নম্বর কোশ্চেন, 27 তো অ্যান্সার করছো, 28 করো, 28 ডি। আচ্ছা তাহলে দেখো 1,20,000 টাকা হচ্ছে আমার পুরো মেশিনটার দাম, মানে অবচয়যোগ্য মূল্য। আর আমাকে যেহেতু পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কষ্ট কেন করতে যাবো? 1,20,000 টাকা, 1,20,000 টাকার উপর কত ভাবে বলতো? 10%। তাহলে 1,20,000 10% কত? 12,000 টাকা। আর দেখো সরলরৈখিক পদ্ধতিতে দেখো 1 বছরের অবচয় যা, প্রত্যেক বছর অবচয় তা। তার মানে 1 বছর অবচয় বের করলে যে ব্যালেন্স, প্রত্যেক বছর অবচয় বের করলে কি একই ব্যালেন্স, তাহলে ব্যালেন্সে কোনো চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি 12,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাও। দেখো একটি ফার্মে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 5,40,000 টাকা, সমাপনী মজুদ পণ্য হচ্ছে 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 25,000 টাকা হলে চলতি বছরে ক্রয় পরিমাণ কত? চলো তো ভাইয়া ক্রয় কত টাকা হবে? চলো ওকে আমরা ক্রয়টা বের করে ফেলি, চলো আমরা দ্রুত বের করবো, ঠিক আছে? এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা আমাদের বের করাটা খুবই সহজ, ঠিক আছে? আমরা দ্রুত বের করার চেষ্টা করবো, চলো সবাই একটু অ্যান্সার করবো, আমরা দেরি করবো না, ঠিক আছে ভাই? আমরা খুব দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো, দ্রুত। চলো এই কোশ্চেনের অ্যান্সার কত হতে পারে, চলো তো আমরা একটু দেখি। তাহলে দেখো আমাদের কি চাইছে বলো তো? ওকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে? বিক্রিত পণ্যের কি আছে বলো? বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? 5,40,000। দেখি আমি আমার মতো একটু করে দেখি। 5,40,000 টাকা আছে, ওকে ফাইন। ওকে 5,40,000 টাকা আছে, হ্যাঁ হয়ে গেছে। দেখো তাহলে এখন দেখো আমরা যদি ক্রয়টা বের করতে চাই, কি বের করতে পারবো? ক্রয় যদি বের করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দেখো বিক্রিত পণ্যের ব্যয়, ওকে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? দেখো তো 5,40,000, ওকে 5,40,000 টাকা। ওকে এর সাথে আমরা যোগ করবো কি বলতো? সম্পূর্ণ মজুদ পণ্যটা যোগ করবো, ওকে সমাপনী মজুদটা যোগ করবো। সম্পূর্ণ মজুদ যোগ করলে কথা বলতো 35,000 টাকা, ওকে ওকে। আর হচ্ছে আমরা এখানে বাদ দিবে কি বলতো? প্রাইমারি মজুদ, ওকে প্রাইমারি মজুদটা বাদ দিব 25,000 টাকা, ওকে। তাহলে আমাদের কত টাকা অ্যান্সার বলতো? তাহলে 25 থেকে 35 পার্থক্য করলে 10,000 টাকা এক্সট্রা থাকে আর 40,000, তাহলে 5,50,000 টাকা, ওকে 5,50,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5,50,000 টাকা হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো? রাইট অ্যান্সার, ফাইন। কি কি অ্যান্সার করেছো? সাকিবুল অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, সাকিবুল অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, চামিল অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, ফাইন। প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই না? চলো দেখো এর পরবর্তী কোশ্চেন কি দিয়েছে দেখো। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা? 50,000 টাকা। নিট ক্রয় পরিমাণ কত? 1,50,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য কত টাকা বলো তো? 30,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে চলো তাহলে আমরা করে ফেলি। তাহলে তো এইটা তো খুবই সহজ একটা ম্যাথ, এইটা আমরা দেখা যায় খুবই সহজে করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটা খুব সহজে করতে পারবো। এটা দেখো তো কারা কারা পারবা না বলো? এই কোশ্চেনটা কারা কারা এখনো পারবা না বলো তো দেখি? এই কোশ্চেনটা কারা পারবো না? কত সহজ একটা ম্যাথ দেখছো? প্রারম্ভিক মজুদ পণ্য, ওকে প্রারম্ভিক মজুদ পণ্য লিখো, প্রারম্ভিক মজুদ, ওকে প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা বলো তো? 50,000 টাকা, ফাইন। এর সাথে ক্রয় যোগ করো, ক্রয় যোগ করো, ক্রয় যোগ করলে কত হবে বলো তো? 1,50,000 টাকা, ফাইন। তাহলে কত হবে দেখো যোগ করলে? 2 লক্ষ টাকা, ওকে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হইলো। এখান থেকে আমরা বাদ দিবে কি বলতো? সমাপনী বাদ দিই। সমাপনী কত টাকা? 30,000 টাকা। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি কত টাকা বলতো? বিক্রিত পণ্যের ব্যয় কত? এক লক্ষ 70,000 টাকা। তাহলে রাইট অ্যান্সার কি বলতো?
70,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, সবাই অ্যান্সার করতে পারছো। রাসেল করছো, আমেনা করছো, একটা হচ্ছে আমেনা আক্তার, একটা হচ্ছে আমেনা মিম, একটা হচ্ছে আমেনা আক্তার পালমা। ওকে, মুক্তি অ্যান্সার করেছো, ওকে, মুসরাত জাবিন অ্যান্সার করেছো, চামিল অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো। ফাইন, ওকে, এখন দেখো কি বলছো। দেখো, উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা হচ্ছে 890 জন। বার্ষিক চাঁদার হার হচ্ছে সদস্য প্রতি 50 টাকা। চলতি বছর 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয় ব্যয় হিসেবে চাঁদা বাবদ কত টাকা দেখাইতে হবে? দেখো, আয় ব্যয় হিসেবে চাঁদা যদি দেখাইতে হয়, আয় ব্যয় হিসেবে যদি চাঁদা দেখাইতে হয়, তাহলে মনে রাখবা টোটাল আমাদের যে সংখ্যাটা আছে, সংখ্যা দিয়ে কত টাকার পরিমাণ এটা দিয়ে দিলে শেষ। তাহলে 890, ওকে, 890 ইন্টু হচ্ছে 50 শেষ। ওকে, তাহলে আমরা হচ্ছে দুইটা শূন্য পরে আগে দিয়ে দিই, আমরা ম্যাথ সহজে করে ফেলি। দেখো, তাহলে 5 নং 45 5 হাতে থাকে কত? 4, 40 আর হচ্ছে 44, তাহলে 44,500। তো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার শেষ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের 44,500 হচ্ছে কি রাইট অ্যান্সার। সরি, এটা তো এইখানে হবে না, এটা এইখানে হবে। ফাইন, তাহলে 44,500 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে যে যেখান থেকে ক্লাসটা করতেছে একটু ক্লাসটা একটু শেয়ার দিও। এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দাও না ভাই, একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? এরপর দেখি প্রাপ্তি এবং প্রদান হিসেবে মজুরি বাবদ আছে 50,000 টাকা, যার মধ্যে অগ্রিম হচ্ছে 2,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। বছর শেষে মোট মজুরির এক পঞ্চমাংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি এবং বকেয়া মজুরির পরিমাণ কত? ঠিক আছে, দেখো, বছর শেষে মোট মজুরির কি বলছে, দেখো, বছর শেষে মোট মজুরি, দেখো, মোট মজুরির কত অংশ? 1/5 কি এখনো বকেয়া, তাহলে খুব সহজ। তাহলে দেখো, আমাদের মজুরি আছে কত টাকা? মজুরি আছে কত টাকা বলো তো? মজুরি আছে আছে হচ্ছে 50,000 টাকা। বাদ দাও, বাদ হচ্ছে অগ্রিমটা বাদ দিয়ে দাও, অগ্রিম। ওকে, অগ্রিম বাদ দাও, অগ্রিম কতটা বাদ দিব? 2,000 টাকা বাদ দাও। ওকে, তাহলে আলটিমেটলি থাকে কত বলো তো? 48,000 টাকা, তাই না? এখন বলছে দেখো, আমাদের যে মোট আমরা যে মজুরিটা দিছি এর মধ্যে আমাদের কি 1/5 বকেয়া, তাহলে এটা হচ্ছে 1/4, মানে এটা হচ্ছে 4/1 ভাগ। তাহলে এর থেকে ভাগ দাও 4 দিয়ে, গুণ দাও 5 দিয়ে, শেষ। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত? 12, 5 বার মতো 60। তাহলে আলটিমেটলি দেখো 60,000 টাকা হচ্ছে আমাদের মেইন মজুরি, আর 60 আর 48 মধ্যে পার্থক্য কত? 12। তাহলে এই 12,000 টাকা হচ্ছে আমাদের বকেয়া। 12,000 টাকা কি বলো তো? 12,000 টাকা হচ্ছে আমাদের বকেয়া। 12,000 টাকা হচ্ছে আমাদের বকেয়া। 12,000 টাকা হচ্ছে বকেয়া। আর হচ্ছে আমাদের মোট মজুরি কত? 60,000 টাকা। মোট মজুরি হচ্ছে 60,000 টাকা। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। সব একটু জানাবা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ফাইন, 32 নম্বর অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, আমেন একটা পারমা অ্যান্সার করেছো, রাহিমান এহার অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, মুক্তিরান অ্যান্সার করেছো, ফাইজ অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই তো, তাহলে আমরা ছিল ম্যাথগুলো এইভাবে খুব ইজিলি করতে পারি, খুব সহজ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে এই কোশ্চেন, আমাদের সবার পারার কথা। দেখো, এ বি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, তাদের মোট মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 3:2। ওকে, 2020 সালে বি এর মাসিক আয় হচ্ছে 2,500 টাকা। ধার্য করার পূর্ববর্তী মোট মুনাফা ছিল 75,000 টাকা। এই যে এই লাইনটা শুধু শুধু বোগাস, শুধু শুধু কোনো দরকারই নেই, এইটা এই এই মেথড লাগবেই না। তারা কি বলছে দেখো, তারা 1/5 হারের মুনাফা শর্ত প্রদানে সিকে নতুন অংশ হিসেবে গ্রহণ করে। তাহলে এবিসি নতুন মুনাফা বন্টন অনুপাত কত? তাহলে সেম, তাহলে আমরা যে প্রথমে এইটা দিয়ে আমরা কি কাজ, একজন পায় 3 আর টোটাল কত? 5। ওকে, আরেকজন পায় 2, টোটাল কত? 5। ওকে, আর হচ্ছে দুজনটা কি লিখবো? 5-5। ওকে, দুজনে 5-5। ওকে, ফাইন। এখন দেখো, একজনকে আমরা দিচ্ছি কত? 1/5 করে দিব। সি কে আমরা কত করে দিব? 1/5 করে দিব সি কে। সি বি এ, ফাইন। ওকে, সি কে আমরা দিব 1/5 করে। ওকে, তাহলে 1/5 যদি এ পায়, তাহলে বাকি 4/5 কারা পাবে? এরা পাবে। তাহলে আমরা করে ফেলি, চলো। তাহলে 5×5 25, 3×4 কত? 12। তাহলে 12/25। আবার দেখো 25, 4×2 8, 8/25। তারপর দেখো 5 আর হচ্ছে 25। ফাইন, তাহলে হচ্ছে এ ইস টু বি ইস টু সি, এর অ্যান্সার কত? 12:8:5। তাহলে 12:8:5 কোনটা আছে দেখো তো? 12:8:5 হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। ফাইন, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, চলো আমরা একটু দেখি। দেখো কি হচ্ছে, ক খ গ তিনজন একটি কারবার অংশীদার, তাদের লাভ লোকসান অনুপাত যথাক্রমে 5/10, 3/8, 2/16। হিসাব বছর শেষে কারবার মুনাফা 1,60,000 টাকা হয়েছে, কয়ের মুনাফা কত? এটাকে আমাদের বের করতে হবে। দেখো 5/10, ওকে, 3/8, 2/16। ওকে, এখন কাজ হচ্ছে কি, দেখো 10, 8, 16 এর লসাগু করতে হবে। 10, 8, 16, 10, 8,
16 লসাগুলো কত বলো তো? 2 5 4 8, 2 5 2 4 2 5 1 2 শেষ। তাহলে 10 20 40 80। তাহলে আলটিমেটলি কথা বলো তো 80 হয় না? তাহলে গুণ 80 গুণ 80 গুণ 80 ফাইন। 8 তাহলে 5 কত? 40 10 3 10 30 5 × 80 5 2 10। তাহলে আলটিমেটলি দেখো যে মানটা আসছে এখানে, কি মানটা আসছে তাহলে দেখো। তাহলে মানটা আসছে হচ্ছে কত? 40:30:10। তাহলে এখানে উভয় পক্ষে আমরা 10 দিয়ে ভাগ দিই, তাহলে 4:3:1 ফাইন। এটা হচ্ছে মান। এখন দেখো আমাদের লাভ হচ্ছে কত টাকা? 1,60,000 টাকা। তাহলে 1,60,000 টাকা হচ্ছে আমাদের লাভ, তাই না? চলো 1,60,000 টাকা হচ্ছে আমাদের লাভ। তাহলে ইন্টু হচ্ছে দেখো আমাদের ক পায় কত টাকা? ক হচ্ছে প্রথমে তাহলে 4 4 অংশ পাবে। টোটাল কত? 4 3 কত? 7 8 তাহলে 8, তাহলে 8 দিয়ে যদি এর যদি ভাগ দেই তাহলে কত হয়? 8 2 16, তাহলে 20,000 টাকা। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কত বলতো? 80,000 টাকা। 80,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ম্যাথটা যদি বড় ছিল তবু ম্যাথটা করে দিলাম, কারণ তোমাদের পরে নাও হইতে পারে। ওকে, ঠিক আছে ফাইন। তাহলে 80,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মাহফুজ অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। ওকে ভাইয়া, আজকে হাজি দানেশের কোশ্চেন দেখে এতটাই কান্না পাইছে, এত হার্ড কোশ্চেন করছে। হাজি দানেশ কোশ্চেন তো ভাই হার্ড হয়। হাজি দানেশ, মাওলানা ভাসানী, এদের কোশ্চেন তো অনেক হার্ড। তোমরা অবাক হয়ে যাবে যখন 2011-12 সেশনে যখন মাওলানা ভাসানী বা হাজি দানেশ যখন কোশ্চেন করতো, তখন ওই কোশ্চেনগুলো এমন ছিল। আমার একটা স্যার ছিল, উনি বলতো, মানে অ্যাডমিশন একটা স্যার, উনি বলতো যে ওই সকল কোশ্চেনগুলোর যে অ্যাকাউন্টিং ম্যাথগুলো দিত, মানে ওই ম্যাথগুলো মানে আমরা টিচাররা এত বছর পড়ানো পরে এটা পারতাম না, এমন একটা কোশ্চেন দিত। এটা খুব সহজ একটা কোশ্চেন। এ বি তারা এত অংশ করে। তাহলে দেখো আমাদের বলেছে মনে হয় 80,000 টাকা, অত বড় একটা ম্যাথ করতে পারলে এটা আর সহজ। তাহলে বির কত? তাহলে বি হচ্ছে 2, তাহলে 2 আর ডিভাইড কত? 5 5 দিয়ে কত? 5 16 কত? 80, তাহলে 32,000 টাকা। এটা ছোট একটা ম্যাথ ছিল, এটা খুব ইজি। ঠিক আছে, তো হাজি দানেশ, মাওলানা ভাসানী ধরো মনে করো ওই সময় জায়গাগুলো কোশ্চেনগুলো এতটা টাফ হয় যে আসলে আলটিমেটলি আমরা অনেক টিচাররা এই কোশ্চেন সলভ করতে পারি না। ওনারা দেয় অনেক বড় বড় কোশ্চেন, কি করবো ভাই বলো? ঠিক আছে, ওনারা দিয়ে দেয় বড় বড় কোশ্চেন দেয়, ভাবে তোমরা পারবা। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি বলছে। ওকে, যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা ধারা কি হ্রাস বৃদ্ধি পায় না তাকে কি বলে বলতো? যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা ধারা হ্রাস বৃদ্ধি পায় না তাকে কি বলে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই বলো তো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো। দেখো কি বলছে। যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না, তাদের দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না, সেটা কোনটা বলতো? সেটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন। সেটা কোন মূলধন বলতো? সেটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন। ওকে, সেটা কোন মূলধন? সেটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন। ফাইন, 36 নম্বর রাইট আছে কি? স্থায়ী মূলধন। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি বলছে। দেখো, ফারহান, ইরতিসাম ও ওয়াসিক একটা অংশীদারি কারবারের 3 জন অংশীদার। অংশীদারি চুক্তি অনুসারে প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষে 5% হার সুদে 2,000 টাকা করে উত্তোলন করে। প্রতি মাসের শেষে কত টাকা করে? 5% হারে কি উত্তোলন করে। তাহলে উত্তোলনের উপর গড় নিয়মে কত মাসে সুদ ধরতে হবে? 5.5। এটা তো কোনো কোশ্চেনই না, এটা ম্যাথে অনেকগুলো মান টান দিচ্ছে ঝামেলা। শুধুমাত্র প্রতি মাসের শেষে মানে কি 5.5। ফাইন, এটা আমরা সবাই। ওকে, ওনারা বুঝে না, আমরা ছোট মানুষ। ওনারা তো বুঝে রে ভাই, ওনারা বুঝে, ছোট মানুষ। কিন্তু আসলে কিছু বলার নেই, ওনাদের কোশ্চেন গুলো এরকমই হয়। ওনারা এইভাবে কোশ্চেন প্যাটার্ন করে আসছে। যারা চান্স পায় তারাও যে অনেক বেশি মার্ক পেয়ে চান্স পায় তা না, তারা অনেক কম মার্ক পেয়ে চান্স পায়। দেখো, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহের উদাহরণ কোনটি বলো তো? অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম বলো। অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা একটা আছে, বিনিয়োগ একটা আছে, একটা হচ্ছে অর্থায়ন। বলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম কোনটা হইতে পারে বলো? সবাই একটু অ্যান্সার করো ভাই, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, দেখি কোন অ্যান্সারটা সঠিক হবে। দেখি সবাই একটু অ্যান্সার করো। দেখো, খরিদ্দার থেকে প্রাপ্তি, যন্ত্রপাতি ক্রয়, নগদের লভ্যাংশ প্রদান। তাহলে আলটিমেট রাইট আছে বলতো নগদের লভ্যাংশ প্রদান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নগদের লভ্যাংশ প্রদান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, আমি দেখবো কারা কারা অ্যান্সার করতেছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? আমরা ট্রাই করবো খুব দ্রুত অ্যান্সার করার জন্য। ভাইয়ারা যে যেখানে আছো, যে যেখানে আছো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করো। ফাইন, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেন শেষ করে আসছি, আর বেশি লাগবে না। দেখো, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রভাব কোনটি বলো তো? বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রভাব কোনটি হতে পারে বলো? শেয়ার ইস্যু করা, অগ্রিম খরচ হ্রাস, নাকি অন্য কোম্পানির শেয়ার ক্রয়, নাকি হচ্ছে লভ্যাংশ পরিশোধ বলো তো? এইটা খুব সহজ একটা কোশ্চেন, আর মনে হয় সহজ কোশ্চেন দিব না, এরপর আমরা কঠিন কোশ্চেনে চলে যাবো। তাহলে এটা সহজ। বিনিয়োগ কার্যক্রম মানে কি? আমরা কি কোনো কোথাও কি আমরা বিনিয়োগ করতেছি, তাহলে অবশ্যই অন্য কোনো কোম্পানি শেয়ার ক্রয় করলে কি আমাদের জন্য একটা বিনিয়োগ করা হবে?
তাহলে এটা হচ্ছে রাইট আনসার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরিচালন কার্যক্রম, দেখো পরিচালন কার্যক্রমের নগদ প্রভাব বিপরীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না? তাহলে দেখো পরিচালন কার্যাবলীতে দেখো আমাদের অবচয় নিয়ে কাজ করা হয়, চলতি দায় হ্রাস পেলে সেখানে লেখা হয়, চলতি সম্পত্তি হ্রাস পেলেও কাজ করা হয়, কিন্তু শেয়ার ইস্যু নিয়ে কখনো কাজ করা হয় না। শেয়ার ইস্যু হচ্ছে কি অর্থায়ন কার্যক্রম করা হয়, অর্থায়ন, শেয়ার ইস্যু, তারপর হচ্ছে লভ্যাংশ, এইগুলো অর্থায়নে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী দেখো কি বলছে। দেখো বুলু লিমিটেড প্রতিটি 8 টাকা মূল্যে 70,000 শেয়ারে নিবন্ধিত হলো। কোম্পানিটি 70% শেয়ার 7% অধিহার ইস্যু করলো। কোম্পানি ইস্যুকৃত শেয়ার সংখ্যা, তাহলে 70,000 শেয়ারে 70%, তাহলে 70,000 শেয়ার 70%, ওকে 70/100, 1 2 3 4 7 7 কত 49, তাহলে 49,000 শেয়ার। ফাইন, 49,000 শেয়ার, তাহলে কতগুলো শেয়ার ইস্যু করলো? 49,000 শেয়ারগুলো ইস্যু করলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমরা ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, রেয়া মিলে 3/4 অংশ প্রদান 30,000 টাকা। 3/4 অংশ প্রদান কত টাকা বলো তো? 30,000 টাকা। তাহলে বিষয়দায় বিবরণীতে ভাড়া বাবদ মোট কত টাকা দেখা যাবে? তাহলে দেখো 3 অংশ যদি 30,000 টাকা হয়, তাহলে 1 অংশ কত, আর তাহলে 4 অংশ কত, শেষ। তাহলে কত টাকা? 40,000 টাকা। তাহলে আলটিমেটলি আমাদের ভাড়া টোটাল কত টাকা বলো তো? 40,000 টাকা ভাড়াটা। তাহলে টোটাল কত টাকা দেখাইতে হবে? ভাড়া তাহলে কত টাকা? ওকে, তাহলে হচ্ছে 4,000 টাকা। ফাইন, ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। ওকে, তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সার করবো সবাই, যে একদম দেরি করা যাবে না ভাইয়ারা, প্লিজ দ্রুত অ্যান্সার করবো, দ্রুত। তাহলে রাইট অ্যান্সার কত? 40,000 টাকা। সময় নিব না। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলছে। তৃতীয় সমীকরণ দেখো, 15% ভ্যাট সহ 36,000 টাকা পণ্য ক্রয় করা হলো। দেখো 15% ভ্যাট সহ পণ্য ক্রয় হচ্ছে 36,500। 15% ভ্যাট সহ কি 36,500 টাকা দিয়ে কি পণ্য ক্রয় করা হলো, এবং ক্রয় ফেরত কত টাকা বলতো? 2,000 টাকা। ক্রয় ফেরত কত টাকা? 2,000 টাকা। তার মনে রাখবা ভ্যাট বের করার ক্ষেত্রে আমরা কি করব? ক্রয় ফেরত থাকলে সেটা আমরা বাদ দিয়ে নিব। তাহলে ধরো 36,500, তাই না? 36,500 থেকে আমরা 2,000 টাকা বাদ দাও, তাহলে কথা বলো তো 34,500, তাহলে 34,500 হয় না? ওকে, ফাইন, 34,500 হয়। এখন দেখো 34,500 যদি হয়, তাহলে এইটার উপর আমরা কি করতে হবে? ভ্যাট ধরতে হবে, তাই না? ভ্যাট কত? তাহলে 15%। আর মনে রাখবা যেহেতু বলে দিছে ভ্যাট সহ মানে কি দেখো তো, এই টাকার মধ্যে আমাদের 100% তো আছে, এর পাশাপাশি আবার ভ্যাটটাও যুক্ত আছে। তাহলে টোটাল কত পার্সেন্ট বলো তো? 115%। কত? 115%। তাহলে এটা কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, এটা কাটলে হচ্ছে 23। ঠিক আছে, এখন চলো এখন আমরা ম্যাটটা কাটাকাটি করি। চলো 23 আর হচ্ছে এটা, তাহলে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করবো। ঠিক আছে, আমাদের ভ্যাটের পরিমাণ চেয়েছে। চলো সবাই একটু করো ফার্স্ট, দেখো তো কত দ্রুত করা যায়। ওকে, তাহলে আমাদের কত হতে পারে? চলো তো দেখি আমরা। 23 দিয়ে একে কাটো, 23 দিয়ে একে কাটলে কত টাকা হবে বলো? 23 একে 23 না? ওকে, 23 একে 23 আর থেকে কত বলো? 23 24, তাহলে 11। তাহলে 11 আর হচ্ছে 5, তাহলে কত বার যায় আবার বলো? 115। তাহলে আবার 23 বার যায়, 23 10, ফাইন, 5। তাহলে 5 ডাবল 0, তাহলে 15। তাহলে 3 পূরণ কত বলো তো? 4500 টাকা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত টাকা বলো তো ভাইয়া? 4500 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, তাই না? চলো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি কার কার কোশ্চেন সঠিক অ্যান্সার হয়েছে। ফাইন, আমাকে চাইছি কি ক্রয় ভ্যাটের পরিমাণ কত, তাই না? ঠিক আছে, ওকে, দেখি কে কি অ্যান্সার করতে পারছো তোমরা, আসলে অ্যান্সার পারো কিনা দেখি। ওকে, 45,000 টাকা। ঠিক আছে, তোমরা অনেক অ্যান্সার পারছো। পরবর্তী কোশ্চেন দেখো, কোনটি মুখ্য ব্যয় অন্তর্ভুক্ত? দেখো তো কোনটা মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত বলো? ভাড়া প্রদান, পরোক্ষ, প্রত্যক্ষ নাকি পরোক্ষ মাল? বলো কোনটা হবে? ভাড়া প্রদান, পরোক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি নাকি পরোক্ষ মাল? বলো কোনটা হতে পারে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে দেখো তো মুখ্য ব্যয় অন্তর্ভুক্ত কোনটি বলো তো? প্রত্যক্ষ শ্রম অথবা প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ শ্রম অথবা প্রত্যক্ষ মজুরি হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ ব্যয়, মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে পরবর্তী কোশ্চেন যাই, দেখো কি বলছে। যে ব্যয় কারখানার পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত। যে ব্যয় কি বলতো? যে ব্যয় কি বলতো? পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে কি বলা বলতো? যে ব্যয়, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই।
ঠিক আছে, যে ব্যয় দেখো পণ্য উৎপাদনের সাথে জড়িত, তাহলে দেখো উৎপাদন করতে যে ব্যয় হয় সেটাই তো উৎপাদন ব্যয়, তাই না? উৎপাদন করতে যে ব্যয় হয় সেটাই কি উৎপাদন ব্যয়, শেষ। ফাইন, উৎপাদন করতে যে ব্যয় হবে সেটাই উৎপাদন ব্যয়। তাহলে পরে দেখো কোনটি মুখ্য ব্যয় এবং রূপান্তর ব্যয় দুইটাই হয় বলো তো? কোনটা মুখ্য ব্যয় এবং রূপান্তর ব্যয় দুইটাই হয় বলো? কোনটা বলো তো? কাঁচামাল ব্যয়, কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ শ্রম, নাকি হচ্ছে কি বলতো প্রশাসনিক উপরিব্যয়, কোনটা বলো? তাহলে আমরা জানি দেখো আলটিমেটলি আমরা একটু পরে আসি, মুখ্য ব্যয় কোনটা? মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি, তাহলে ওইটা আবার রূপান্তর ব্যয় হয়। ফাইন, দুইটাই হয়, তাহলে রাইট আছে বলতো প্রত্যক্ষ শ্রম। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার সবাই করতে পারলাম। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। দেখো, ওকে, কি বলছে? মূল্য হ্রাসের ধারণা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় বলো তো? মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে, ধরো কোন একটা দ্রব্যের প্রোডাক্টের দাম ভ্যালু বারবার কমতেছে, নিচের দিকে আইতেছে, ঠিক আছে, কমতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটা রাখবো বলতো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন প্রকার লিফো, ফিফো, সাধারণ গড় পদ্ধতি নাকি ভারযুক্ত বলো? সবাই আমরা মোটামুটি 37 নম্বর কোশ্চেনে চলে আসছি বলো তো। তাহলে দেখো যখন দেখবো আমরা কোনো একটা প্রোডাক্টের দাম কমতেছে, তখন আমরা অনেকগুলো প্রোডাক্ট পজিশনে এনে রাখবো না, কি করবো? আমরা প্রথমে যেটা আসবে সেটা আমরা সেল করবো, কেননা আগেরটার দাম বেশি। ধরো সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনছি ধরো 2024-এ, যেটা বর্তমান সেল প্রাইস হচ্ছে 50 টাকা, 50 টাকা করে সেল করি, কিন্তু এটার দাম হচ্ছে 40 টাকা। আর 2025-এ যেটা কিনতেছি ধরো সেটার দাম হচ্ছে 40 টাকা, সেল করতেছি কত টাকা? 40 টাকা। তাহলে দেখো অবশ্যই আমি 24 টাকা হোল্ড করে রাখবো। এটা আমি কি করবো বলতো? এটা আমি হোল্ড করে রাখবো, হোল্ড মানে আমি এটা হচ্ছে ধরে রাখবো, ওকে, এটা ধরে রাখবো। ফার্স্টে এটা আসবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এটা আসবে, এটা আমি আউট করে দিব, কারণ এটা তো আমি যদি 2024টা বিক্রি করি তাহলে তোমার লস হয়ে যাবে, বুঝছো? ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বাজার মূল্য নিম্নগামী হলে কোন পদ্ধতি? তাহলে আমরা মাত্র পরে আসছি না, বলতো 38 নম্বর কোশ্চেন আছে কি বলতো? যে বাজার মূল্য নিম্নগামী, মাত্রই 37 নম্বর কোশ্চেন পরে আসছি ফিফো। বাজার মূল্য কমে গেলে কি করবো? আমরা প্রোডাক্ট যেটা সব মানে সর্বশেষ আসবে ওইটা আমরা আগে বের করে দিব, প্রথমে যেটা আসবে সেটাকে বের করে দিব ফার্স্ট। ওকে ফাইন, দেখো পরবর্তী যাও। দেখো পণ্যের দাম ক্রমহ্রাসমান হলে, আবার দেখো পণ্যের দাম ক্রমহ্রাসমান, সেম পণ্যের দাম ক্রমহ্রাসমান, তাহলে আমরা তিনটা ওয়ার্ড পেলাম, পণ্যের দাম ক্রমহ্রাসমান, পণ্যের দাম কমে গেলে, বা পণ্যের দামের দর বৃদ্ধি ঘটলে, তিনটা কি ফিফো। ওকে, আমরা লাস্ট কোশ্চেনে যাবো। দেখো তো লাস্ট কোশ্চেন, ওকে, দেখো আমরা লাস্ট কোশ্চেনে যাবো, লাস্ট কোশ্চেন শেষ, লাস্ট কোশ্চেন দিয়ে আমরা শেষ করে দিই, চলো। দেখো কি বলছে, যে ব্যয় প্রত্যেকটি পণ্যের দ্বারা আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয় বলো? লাস্ট কোশ্চেন, এটার অ্যান্সার কি হতে পারে বলো? দেখো ভাই কি বলছে, দেখো যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা হয় বলো? ধরো মনে করো একটা ফোন তৈরি করতে যে ব্যয় হবে, সেটা কি আবার ধরো ল্যাপটপ তৈরি করতে ব্যয় হবে না? ওটার জন্য আবার আলাদা ব্যয়। তাহলে আলটিমেটলি দেখো যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ ব্যয়। সেটা কি ব্যয়? সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। ওকে ফাইন, দেখি লাস্ট কোশ্চেন অ্যান্সার কারা কারা করতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রেখে শেষ করে দিব। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা খুব শীঘ্রই ক্লাসের সমাপ্তি দিব। ওকে ঠিক আছে, তোমরা যারা যারা ক্লাসটা করতেছো একটু দেখো ভাইয়ারা, ভাই কিন্তু জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ভাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা। আমরা আজকে 50টা কোশ্চেন সলভ করে ফেলছি। আমরা আসলে প্রত্যেকটা ক্লাসে 50টা করে কোশ্চেন সলভ করি, তবে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমরা সবসময় ধরে রাখবো আশা করছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদেরকে জানাও। ওকে, ঠিক আছে, আজই আমাকে জানাও যে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত শেষ করব, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, আমি অনেকের অ্যান্সার দেখলাম, তোমরা অনেকে অ্যান্সার করেছো ভাইয়া, ঠিক আছে, তোমরা অনেকে বুঝতে পেরেছো বা পেরেছো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।